যখন জীবনে কিছুই আর অবশিষ্ট থাকে না, তখন মানুষ যে কোনো কিছু করতে রাজি হয়ে যায়, এমনকি মৃত্যুর সাথেও খেলতে। এই খেলা কোনো মজা নয়, এখানে ভুলের কোনো ক্ষমা নেই। এমন এক দুনিয়া যেখানে বেঁচে থাকার একমাত্র উপায় জিততে হবে, যেখানে ভুল মানেই মৃত্যু, আর বাঁচতে হলে খেলতে হবে শেষ রক্তবিন্দু পর্যন্ত। স্বাগতম ডেড গেমের জগতে। বসে থাকা লোকটির নাম গিহান। একজন লোক আসে এবং তার সাথে একটা গেম খেলার অফার দেয়। গেমটির নাম ডাক। গেমটা হলো একটা কার্ড মেঝেতে থাকবে, অন্য একটা কার্ড দিয়ে মেঝেতে থাকা কার্ডের উপরে মেরে সেটাকে উল্টাতে হবে। যতবার নিহান ডাক জিতবে ততবার তাকে 1,00,000 উন দেয়া হবে। আর যদি লোকটা জেতে তাহলে গিহানকে 1,00,000 উন দেওয়া লাগবে। লোকটা গিহানকে প্রথমে খেলার সুযোগ দেয়, তাই গেম খেলতে রাজি হয়ে যায়। তার যেহেতু কোনো টাকা ছিল না, তাই সে নিজের লাককে একবার ট্রাই করে দেখতে চাইছিল, কিন্তু তার লাক ভালো ছিল না। প্রথম রাউন্ডে সে হেরে যায় আর মুখটা কালো করে। লোকটা বলে তার কাছে দেওয়ার মতো কোনো টাকা নেই। তখন লোকটা বলে, তুমি চাইলে টাকাটা ফিজিক্যালি শোধ দিতে পারো। বলে লোকটা গিহানকে একটা চড় দেয়, তারপর বলে প্রতি 1,00,000 উনের বিনিময়ে তাকে একটা চড় খেতে হবে। গিহান এটাতেও রাজি হয়ে যায় এবং আবারও খেলতে যায়। এভাবে কয়েক রাউন্ড খেলে প্রতিবারই সে হারে এবং চড় খায়। অনেকবার চড় খাওয়ার পর অবশেষে সে একবার কার্ড উল্টাতে পারে, অর্থাৎ সে জিতে যায়। তখন লোকটা তাকে 1,00,000 উন দিয়ে দেয়। টাকা দেখে গিহানের লোভ লেগে যায়, তাই সে আরো কয়েক রাউন্ড খেলে এবং অনেকগুলো টাকা জিতে নেয়। সে আনন্দে টাকা গুনছিল। তখন লোকটা তাকে বলে, গিহান চাইলে তাদের এরকম কিছু গেম আছে যা খেলে সে অনেক টাকা কামাতে পারে। এই বলে লোকটা গিহানকে একটা কার্ড দেয় এবং বলে তাদের খুব বেশি স্পোর্ট ফাঁকা নেই, তাই আগ্রহী হলে যেন গিহানকে কার্ডের নাম্বারে ফোন করে। যাই হোক, গিহান ফ্রড ভেবে এই ফাঁদে আর পা না দিয়ে বাড়ি ফিরে যায়। বাজার সদাইয়ের জন্য মায়ের হাতে কিছু টাকাও তুলে দেয়। কর্মক ছেলে এতগুলো টাকা এনেছে, এটা গিহানের মা বিশ্বাসই করতে পারছিল। তিনি বলেন গাইডকে তার মা আর সৎ বাবা আগামী বছর আমেরিকায় নিয়ে চলে যাচ্ছে। যদি মেয়ের কাস্টাডি নিজের কাছে রাখতে চায়, তাহলে কোর্টে প্রমাণ করতে হবে মেয়েকে লালন পালন করার জন্য যথেষ্ট সামর্থ্য আছে, আর এই জন্য তাকে যথেষ্ট পরিমাণে টাকা উপার্জন করতে হবে। তা না হলে মেয়েকে সে আজীবনের মতো হারিয়ে ফেলবে। মায়ের কথা শুনে এবার গিহান বুঝতে পারে তার মেয়ে তখন ওই ব্যাপারে বলতে গিয়েও বলেনি। সে ভাবে তার মেয়ের জন্য এবার কিছু করা উচিত। সে রাতে অনেক ভেবে মেট্রো স্টেশনে লোকটার দেওয়া কার্ডের নাম্বারে ফোন করে এবং এবং জানায় সে খেলায় পার্টিসিপেট করতে চায়। এরপরে গিহান বাইরে এসে অপেক্ষা করে। একটু পরে একটা গাড়ি এসে গিহানকে গাড়িতে তুলে নেয়। এরপরে গাড়ির ভিতরে একটা গ্যাস ছাড়া হয় এবং গিহান অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে ততক্ষণে সকাল হয়ে গেছে। তাকে বড় একটা গণরুমে রাখা হয়েছিল। এখানে সে ছাড়াও আরো 455 জন পার্টিসিপেন্ট ছিল। থেকে ড্রেস বদলে এখানকার ইউনিফর্ম দেওয়া হয়েছিল, আর প্রতিটা ইউনিফর্মে পার্টিসিপেন্ট নম্বর দেওয়া হয়েছিল। গিহান উঠে এসে দেখে একজন বৃদ্ধ লোক এখানে থাকা পার্টিসিপেন্টদের বলছে এই বৃদ্ধ লোকটাই এখানকার প্রথম পার্টিসিপেন্ট, আর ওনার নাম হলো ইলনাও। আর গিহান ছিল এখানকার লাস্ট, অর্থাৎ 456 নম্বর পার্টিসিপেন্ট। গিহান ইলনাওকে বলে কাউন্টিং।
ইলনাওকে বলে কাউন্টিং ডাউন কিন্তু লেখাই আছে এখানে 455 জন পার্টিসিপেন্ট আছে, তবুও সে কেন করছে? ইলনাও বলে তার মাথায় একটা টিউমার আছে, তাই সে সবকিছু ভুলে যায়। এই জন্যই ডাক্তার তাকে গণনা করতে বলেছে। গিহান লোকটার সাথে কথা বলছিল, তখন সে শোরগোল দেখতে পায়। ডিউক নামের এক বদমাস একটা মেয়েকে মারছিল। এক সময় ওই মেয়ে ওই ডিউক গ্যাংয়ের মেম্বার ছিল, কিন্তু স্বাবলম্বী হওয়ার জন্য সেই গ্যাং থেকে পালিয়েছিল। আজ এতদিন পরে তাকে দেখতে পেয়ে এই জন্যই ডিউক তাকে মারছিল। গিহান এগিয়ে দেখে যে মেয়েটাকে মারছে সে আসলে এটাই যে গিহানের পকেট কেটে জুয়ার জেতা টাকাগুলো চুরি করেছিল। এবার ছুটে গিয়ে গ্যাংয়ের সাথে ঝামেলা পাকিয়ে দেয়। এই সময় কিছু অদ্ভুত পোড়া লোক বেরিয়ে আসে, তাদের সবার মুখে মাস্ক দিয়ে ঢাকা ছিল। এরাই মূলত এখানকার গার্ড, যারা গেমগুলো সঠিকভাবে পরিচালিত করে। তাদের মধ্যে একজন গার্ড সবাইকে অ্যালার্ট করে দিয়ে তার কথা শোনার জন্য বলে। পার্টিসিপেন্টদের যেহেতু অজ্ঞান করে এখানে আনা হয়েছিল, তাই অনেক গেমের উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছিল। কাউকে এখানে জোর করে তুলে আনেনি, বরং এখানে সবাই ঋণে ডুবে আছে, তাই এই পথ বেছে নিয়েছে। সে কয়েকজনের ডিটেলস ও তুলে ধরে এবং তারা এখানে পার্টিসিপেন্টের ব্যাপারে A to Z সব জানে, তাই কেউ যেন বিশৃঙ্খলা না করে। এরপরে সেই গেমের কিছু রুলস সবাইকে জানায়, যেমন প্রথমত কোনো খেলোয়াড় খেলা বন্ধ করতে পারবে না। দ্বিতীয়ত খেলোয়াড় খেলতে অস্বীকৃতি জানালে কে বাদ দিয়ে দেওয়া হবে। তৃতীয়ত অধিকাংশের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যে কোনো মুহূর্তে যদি অধিকাংশ পার্টিসিপেন্ট খেলা বন্ধ করার পক্ষে থাকে তাহলে খেলা বন্ধ করে দেওয়া হবে। এরপরে গার্ড একটা বিশাল কাচের বোতল দেখিয়ে বলে মোট 6 রাউন্ড খেলা হবে, প্রতি রাউন্ডের শেষে এই ভোল্টের টাকা জমা হবে। শেষ পর্যন্ত যে গেম জিতবে সেই এই ভোল্টের পরিমাণ টাকা পেয়ে যাবে। এটা শুনে সবাই খেলতে রাজি হয়ে যায়, তাই গার্ডরা প্রত্যেকের কাছে একটা এগ্রিমেন্ট পেপার সাইন করিয়ে নেয়। এরপরে তাদের ফটো তুলে নিয়ে গেমের সব প্রসেসিং শেষ করা হয়। আর এই সময় একটা কন্ট্রোল রুমে বসে অন্যরকম পোশাক পরা একজন লোক তদারকি করছিল। এই লোকটার ছদ্মনাম হলো ফ্রন্টম্যান, আর সেই হলো মূলত এখানকার লিডার। যাই হোক, এরপরে সব পার্টিসিপেন্টদের একটা ফিল্ডে নিয়ে আসা হয়। সেখানে গিহান ও তার ছোটবেলার বন্ধু শামুকে দেখতে পায়। ছোটবেলা থেকে অনেক ট্যালেন্টেড, সে অনেক বড় কোম্পানিতে চাকরি করত, তাকে গ্রামের গর্ব বলা হতো, কিন্তু সেও ঋণের দায়ে এখানে এসে যোগ দিয়েছে। এটা গিহানের বিশ্বাসই হচ্ছিল না। সে শামুকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে শামু জানায় সে পরে এই ব্যাপারে কথা বলবে। এরই মধ্যে গেম শুরুর অ্যানাউন্সমেন্ট শুরু হয়। তারা দূরে একটা গাছের নিচে বিশাল সাইজের একটা রোবোটিক পুতুল দেখতে পায়। অ্যানাউন্সমেন্টের বলা হয় তাদের এবার গ্রিন লাইন রেড লাইন গেম খেলতে হবে। এটা মূলত বাচ্চাদের একটা গেম। গ্রিন লাইট সামনে এগোতে হবে, আর রেড লাইট বলা মাত্রই থেমে যেতে হবে। লাইট বলার পরেও যদি কেউ থেমে না থাকে তাহলে সে হেরে যাবে। তো এখানকার পার্টিসিপেন্টদের 5 মিনিট সময় দেওয়া হলো, আর এই 5 মিনিটের ভেতর তাদের ফিনিশ লাইনে পৌঁছাতে হবে। আর এবারের গেমটা পরিচালনা করবে এই রোবোটিক পুতুলটা। তো টাইমার অন হওয়ার সাথে সাথেই খেলা শুরু হয়ে যায়। পুতুলটা পেছনে ঘুরে গ্রিন লাইট বলতে সবাই এগোতে শুরু করে। কয়েক সেকেন্ড পর হঠাৎ পুতুলটা রেড লাইট বলে উঠে পার্টিসিপেন্টদের দিকে ঘুরে তাকায়। এই সময় একজন পার্টিসিপেন্ট নড়াচড়া করছিল, তাই পুতুলটা চোখে থাকা মোশন ডিটেক্টর সেটাকে ডিটেক্ট করে নেয় এবং একটা গুলির আওয়াজ শোনা যায়। মুহূর্তেই সে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে অনেকেই পালাতে শুরু করে, আর তখনই তাদের উপর অনর্গল গুলি চলতে শুরু করে এবং তারা মারা যায়। এবারে সবাই বুঝতে পারে তারা গেমটা যতটা সহজ ভেবেছিল মোটেও তা ততটা সহজ না। যত বেশি প্রাইজ তত বেশি রিস্ক। যাই হোক, খেলার নিয়ম অনুযায়ী কেউ খেলা শেষ না করে বের হতে পারবে না, তাই বেঁচে থাকা পার্টিসিপেন্টরা তারা খেলায় চালিয়ে যেতে থাকে। এদিকে গিহান
একজনের নিচে চাপা পড়ে আর বের হতে পারছিল না। পেছন থেকে কেউ তাকে বলে এই খেলায় বাঁচতে হলে তাকে নির্ধারিত টাইমের ভেতরে ফিনিশ লাইনে পৌঁছাতে হবে, না হলে তারা এমনিও মারা যাবে। সে গিহানকে টিপস দেয়, সে যেন কোনো একজনের পেছনে দাঁড়িয়ে তার আড়ালে এগোতে থাকে। সে পুতুলের মোশন ডিটেক্টর থেকে বেঁচে যাবে। টিপস অনুযায়ী গিহান এগোতে শুরু করে। ফিনিশিং লাইনে পৌঁছানোর আগে আর অনেকেই মারা যায়। গিহান প্রায় ফিনিশিং লাইনে পৌঁছে গিয়েছিল, কিন্তু একটা লাশের হাতের ওপর পা পড়ায় সে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল। তখনই পুতুলটা রেড লাইট বলে মুখ ঘুরিয়ে নেয়। এই মুহূর্তে এক চুলো নড়াচড়া হলেই গিহান মারা পড়ত। ভাগ্য ভালো, পেছন থেকে আলী আব্দুল নামের একটা ছেলে গিহানকে চেপে ধরেছিল, তাই শেষ মুহূর্তে সে বেঁচে যায়। অবশেষে টাইমারে যখন 1 সেকেন্ড বাকি, সেই মুহূর্তে গিহান এবং আলী আব্দুল ফিনিশ লাইনে পৌঁছতে সক্ষম হয়, কিন্তু তখনও কয়েকজন ফিনিশ লাইনে পৌঁছতে পেরেছিল না। তাদের সবাইকে গুলি করে মেরে ফেলা হয়। অবশেষে অনেকগুলো মৃত্যু নিয়ে এই রাউন্ড শেষ হয়। যাই হোক, মৃত প্লেয়ারদেরকে গার্ডরা একটা সিক্রেট চেম্বারে নিয়ে যায়, যেখানে বড় চুল্লি ছিল। সেই চুল্লির ভেতরে লাশগুলো ব্রহ্ম করে ফেলা হয়। এদিকে বেঁচে যাওয়া প্লেয়াররা ক্লান্ত হতাশ হয়ে বসে থাকে। এই সময় গার্ডরা সেখানে এসে অ্যালার্ম বাজিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে এবং সবাইকে গেমের প্রথম রাউন্ড শেষ করায় অভিনন্দন জানায়। এবার আজকের গেমের রেজাল্ট দেখা যায় 456 জন পার্টিসিপেটের মধ্যে 255 জন এলিমিনেটেড হয়ে গেছে, অর্থাৎ মরে গেছে। আর বর্তমান 201 জন পার্টিসিপেট টিকে আছে, যারা পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে। কিন্তু আজকে সবাই যে পরিস্থিতি ফেস করেছে, পরের রাউন্ড খেলার মতো সাহস কারো ছিল না। তাই গার্ডের কাছে সবাই অনুনয় বিনয় করতে থাকে তাদের ছেড়ে দেওয়ার জন্য। গার্ডেরা বলে তারা কাউকে জোর করে রাখতে চায় না, তারা শুধু তাদেরকেই শাস্তি দেয় যারা রুলস ভঙ্গ করে। তো যেহেতু গেমের তৃতীয় রুলস অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ পার্টিসিপেট যা চাইবে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। অধিকাংশ যদি খেলা অফ করে দিতে বলে তাই হবে, এই জন্য তাদের জন্য একটি ভোট নেওয়া হবে। তবে ভোট গ্রহণের আগে গার্ড সবাইকে কত প্রাইজ মানি জমেছে সেটা দেখায়। এই সময় বোল্টের ভিতরে অনর্গল টাকার বান্ডিল করতে থাকে। গার্ডরা জানায় প্রতিটা প্লেয়ারের জন্য 100 মিলিয়ন করে বরাদ্দ, আর এখন পর্যন্ত মারা গেছে 255 জন। সেই হিসাবে এখন পর্যন্ত বোল্টে জমা হয়েছে 25.5 মিলিয়ন। তো এখন যদি পার্টিসিপেটরা খেলতে না চায়, তাহলে বোল্টের সব টাকা মৃতদের পরিবারের কাছে দিয়ে দেওয়া হবে। কিন্তু তারা যদি খেলা চালিয়ে যেতে চায়, তাহলে শেষ পর্যন্ত যে খেলায় জিতবে সে 456 জন খেলোয়াড়ের প্রাইজ মানিটা 6 মিলিয়ন একাই পাবে। প্রাইজ মানি অ্যামাউন্টটা শুনে অনেকেই লোভে পড়ে যায় এবং সিদ্ধান্তের পরিবর্তন করে। যাই হোক, এরপর ভোটের আয়োজন করা হয়। 201 জনের মধ্যে 200 জনের ভোট নেওয়া হয়। দেখা যায় 100 জন খেলার পক্ষে ভোট দিয়েছে, বাকি 100 জন খেলা বন্ধ করে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। এখন লাস্ট ভোটটা দেওয়ার পক্ষে এগিয়ে যায় বৃদ্ধ ইলনা। সে এটা সেটা ভেবে অবশেষে খেলা বন্ধের পক্ষে ভোট দেয়। ফলে সংখ্যাগরিষ্ঠ পার্টিসিপেট যেহেতু খেলা বন্ধের পক্ষে ভোট দিয়েছিল, তাই গার্ডরা খেলা সমাপ্তি ঘোষণা করে। তখন কিছু প্লেয়ার খেলা চালিয়ে যাওয়ার জন্য গার্ডদের রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু গার্ডেরা নিয়মের বাইরে যেতে পারবে না। তবে তারা জানায় সকল পার্টিসিপেটেরা এখানে ফিরে আসার জন্য আরেকটি সুযোগ পাবে। তো এরপর সব প্লেয়ারদের চোখ হাত পা বেঁধে বিভিন্ন জায়গায় ফেলে আসা হয়। তারপর যে যার বাড়ি ফিরে যায়। তবে একমাত্র গিহান সোজা থানায় চলে যায়। থানায় অফিসারকে সব ঘটনা খুলে বলে, কিন্তু স্বাভাবিকভাবে কেউ তার কথাই বিশ্বাস করে না। গিহান স্কুইড গেমের কার্ডটা পুলিশকে দেয় এবং কার্ডের নাম্বারে ফোন দিতে বলে, তাহলে সব প্রমাণ হয়ে যাবে। পুলিশ কার্ডের নাম্বারে ফোন দিলে দেখা যায় এটি একটি মেয়ে রিসিভ করেছে, আর সেই গেম টিমের ব্যাপারে কিছুই জানে না। তাই গিহানকে পাগল মাতাল ভেবে থানা থেকে বের করে দেওয়া হয়। অবশেষে
হতাশ হয়ে সে একটা বারে বসেছিল। হঠাৎ ইলনাও নামের সেই বৃদ্ধ লোকটার সাথে দেখা হয়ে যায়। বৃদ্ধ বলে সে আবারও গেমে ফিরতে চায়। বাড়িতে ঢোকার সময় গিহান গিহান দেখে তার দরজার ফাঁকে স্কুইড গেমের একটা কার্ড রাখা আছে। কার্ডটা হাতে নিয়ে আবারও গেমের ফেরার সিদ্ধান্ত নেয়। তাই একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ায়। একটু পর একটি গাড়ি এসে আগের বারের মতোই অজ্ঞান করে তাকে নিয়ে যায়।